বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 শ্রমিক নিহত, সড়ক অবরোধ, তীব্র যানজট। মাগুরা ধর্ষণের ঘটনায় হিটু শেখ 7 দিনের, বাকি 3 জন 5 দিনের রিমান্ডে, বিচারের দাবিতে আজও বিক্ষোভ। ডিসেম্বরে নির্বাচনের টার্গেট বললেন সিইসি, আগে বিচার ও সংস্কার চায় এনসিপি। পাচার করা টাকা ফেরত আনতে খুব শিগগিরই বিশেষ আইন করা হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লরির ধাক্কায় 2 গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান এলাকা স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। শ্রমিকরা বলছেন, তাদের সহকর্মীদের হত্যাকারী চালককে গ্রেফতারের পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় এবং স্বাভাবিক হয় যান চলাচল। ইফতেখার রেজার রিপোর্ট। কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির নিচে পিষ্ট হয়ে নিহত হন 2 পোশাক শ্রমিক মিনারা আক্তার ও সুমাইয়া। এতে ক্ষুব্ধ হন তাদের সহকর্মীরা। প্রতিবাদ জানাতে তারা মহাখালী বনানী সড়কে অবস্থান নেন। যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও এগিয়ে আসেননি তারা। এ সময় তারা দাবি করেন, দ্রুততম সময়ের মাঝে বিচার করতে হবে, একই সঙ্গে দিতে হবে ক্ষতিপূরণ। পাশাপাশি এই স্থানে জেব্রা ক্রসিং দেওয়ারও দাবি জানান তারা। যাতায়াতের প্রবলেম না হয় এরকম একটা ওভারব্রিজ আমরা চাই। আর হচ্ছে যতদিন ওভারব্রিজ না হবে আমাদের নিরাপত্তার ভিত চাই। আমরা আমগো যে লোকটি মারা গেছে শ্রমিক আমরা চাই আর বিশ্বাস চাই, বুঝছেন। আঙ্গুর সামনে সব ঘটনা হয়েছে। বিভিন্ন সময় এভাবে আমাদের লোকজন, বেশিরভাগই আমাদের শ্রমিক শ্রেণী মানুষ যারা আছে তারা নিহত হচ্ছে। তো এটা আমরা একটা সুস্থ বিচার চাই। অবরোধে দুর্ঘটনাস্থলের 2 পাশে যানজটের সৃষ্টি হয়েছিল ব্যাপকভাবে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল ছিল বন্ধ, যার প্রভাব পড়েছে পুরো রাজধানীতে। চরম ভোগান্তিতে নগরবাসী। দীর্ঘ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিপুল সংখ্যক যাত্রী। অনেক কাজকর্ম ফালাইতে হয়, এখানে আমরা দাঁড়ায় আছি, আমাদের কোনো সেখানে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার কোনো পরিবেশ দিচ্ছে না। 6-7 আটকে পড়ছি, এখান থেকে কোনো গাড়ি মুভ করতে দেয় না। সকালবেলা সেই 7টা থেকে এই এখন প্রায় 12:30 বাজে আমরা কিন্তু এই এখন পর্যন্ত কি বলবো, আমরা বেরোতে পারছি না, কিছু করতে পারছি না। 7টা থেকে আমরা বয়স্ক মানুষ এইভাবে বাসের মধ্যে বসে আছি, গরমে কষ্ট পাচ্ছি। প্রশাসন কি করছে? এতক্ষণ সময় লাগে এটা সমাধান করতে। পুলিশ জানায়, ট্রাক ইতোমধ্যে আটক করা হয়েছে। শ্রমিকদের দাবি পূরণে কাজ করবে বলেও জানায় তারা। অলরেডি ট্রাককে আটক করেছি, চালককে গ্রেপ্তারের বিষয়টা প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ দ্রুততম সময়ে আমরা গ্রেপ্তার করে ফেলবো। কনসার্ন যে অথরিটি আছে, বিজিএমইএ কর্তৃপক্ষ, এই গার্মেন্টস কর্তৃপক্ষ বা মোটর ওই যে ড্রাইভার যে গাড়িটার আঘাতে মারা গেল, তাদের যে কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা পৌঁছে তাদেরকে আমরা ক্ষতিপূরণের বিষয়গুলো উত্থাপন করব। মৃত গার্মেন্টস কর্মীদের ক্ষতিপূরণ সহ 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিরাপত্তার কারণে মধ্যরাতে আসামিদের উপস্থিতিতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন রিমান্ড শুনানি করে এই আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী অংশ নেয়নি। রোববার ছাত্রদের আন্দোলনের মুখে পুলিশ আসামিদের আদালতে হাজির করতে পারেনি। আদালত ঘেরাওয়ের কারণে আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল। ফলে গতকাল রিমান্ড আবেদন করা হলেও শুনানি সম্ভব হয়নি। মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় 2 দিন পর সদর থানায় মামলা হলে পুলিশ 4 আসামিকে গ্রেফতার করে। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এই রিমান্ডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রিন্সিপাল অ্যাকুস্ট অর্থাৎ হিটুকে 7 দিন এবং অন্যান্য আসামি সজীব,
তারপর তার মা, তার চাচা, তাদেরকে অন্যান্য 3 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ন্যায় বিচারের স্বার্থে। যে এই দর্শকদের বিচার যত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সে বিষয়ে মাগুরা বা আমরা যত দ্রুত সম্ভব ন্যায় বিচারের স্বার্থে আমরা এই বিচার কাজ সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ধর্ষকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভে উত্তাল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল সহ অনেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ধর্ষকের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে বিক্ষোভে অবিলম্বে মাগুরার ঘটনার বিচার চান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এই ধরনের যারা আছে ধর্ষক, তাদের পক্ষে কোনো আইনজীবী না দ্বারা সমাজ এবং সামাজিকভাবে বয়কট হোক। ধর্ষকের শাস্তি আমরা ফাঁসি চাই। যদি একটা ধর্ষককে এইভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আর 5টা লোক তারা করতে এটা ভয় পাবে। যে ধর্ষকরা লম্পটরানি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং মাগুরায় শিশু ধর্ষকের শাস্তির দাবি জানিয়ে নয়াপল্টনে মিছিল বের করে মহিলা দল। বক্তারা বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে হাইকোর্ট এলাকায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে তীব্র যানজট সৃষ্টি হয় মহাসড়কে। এছাড়া পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার, নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে, নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহীর সাহেববাজারে বিক্ষোভ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ধর্ষণ একটি জঘন্যতম ঘটনা, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই ধরনের আইন করা, যেটা তাৎক্ষণিকভাবে যাতে এর বিচার করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাস্তায় ঘুরে ঘুরে হিজাব পরতে বাধ্য করার মাধ্যমে নারীদের হেনস্থা করা আলোচিত সেই যুবককে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। হিজাব ছাড়া বের হওয়া নারীদের ধর্ষণ করা যাবে এমন হুমকিদাতা খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকেলে সাভারের আমিন বাজার থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, পাগলের বেশে ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং হিজাব না পরা নারীদের দীর্ঘদিন নানাভাবে হেনস্থা করে আসছেন। সেগুলোর ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিতেন ওই যুবক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সচেতন মহল। সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, গ্রেফতার হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্প্রতি বিবিসিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যেসব মন্তব্য করেছেন, সেসব বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই অবগত নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিআর এ কথা জানায়। জুলাই অভ্যুত্থানের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন থেকে সেনাবাহিনীকে বার্তা বা ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভলকার তুর্কের এমন মন্তব্যের জবাবে বিবৃতিতে বলা হয়, এমন কোনো ইঙ্গিত বা বার্তার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে আইএসপিআর জানায়, 1991 সালের গণতান্ত্রিক রূপান্তর এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।
ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ব্রিটিশ হাইকমিশনারের সাথে ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। ইসির অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. আমাদের যে অবজারভার পলিসিগুলো আমরা রিভাইজ করতেছি, তারপরে আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করবো। কিন্তু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা গাজা উপত্যকার মতো বিধ্বস্ত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, গাজার মতো অবকাঠামোগত ক্ষতি না হলেও বাংলাদেশের প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক সবই হয়েছিল ক্ষতবিক্ষত। প্রধান উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক ক্ষতি করেছিলেন। হাসিনার শাসনে কোনো সরকার না, ছিল দস্যু পরিবার। অধ্যাপক ইউনূস মনে করিয়ে দেন, হাসিনার শাসনামলে গুম, নির্বাচনের সব আসনে জয়ের নিশ্চয়তা, ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ নিয়ে ফেরত না দেওয়ার ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদনে গার্ডিয়ান উল্লেখ করে, হাসিনার শাসনামলে ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে এনসিপি আয়োজিত ইফতারে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনের নাম নিয়ে সংস্কার ও বিচার পেছানোর অপচেষ্টা না করার আহ্বানও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্মমতায় প্রাণ হারানো শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে না। এ সময় ইফতারে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যদের কান্নার সাক্ষী হয় সোহরাওয়ার্দী উদ্যান। দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান তারা। যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের বিচার অবশ্যই সবার আগে চাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সমাপ্তি ঘটেছে উল্লেখ করে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার ঘোষণা দেন নাহিদ ইসলাম। আর বিচার ছাড়া নির্বাচন হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান, সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। এই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে
বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? বিচার ও সংস্কার পেছানোর অপচেষ্টা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সরকারের টাস্কফোর্স। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে পাচার হওয়া সেই অর্থ ফেরত আনতে দ্রুতই বিশেষ আইন করা হচ্ছে। এ ব্যাপারে সহায়তার জন্য আলোচনা চলছে দেশি বিদেশি ল ফার্মের সাথে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের গঠিত টাস্কফোর্সের বৈঠক আয়োজিত হয়। বৈঠকের পর এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নানা উপায়ে বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, যা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আইনি নীতিমালায় বিশেষ সংযোজন আনা হচ্ছে। যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরও স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। এ তথ্য জানিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেসব দেশে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারির সহায়তা নিচ্ছে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের লেনদেন নজরদারি সফটওয়্যারের কক্ষ থেকে সংযোগ নিয়ে বাজার কারসাজি করতেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একজন পরিচালক। অনুসন্ধান করে এমন প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি অফিসে যান দুদকের 4 সদস্যের একটি দল। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কথা বলেন। পরে নজরদারি কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, কক্ষটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়েছিল বিএসইসির একজন পরিচালক। 2018 থেকে 2024 সাল পর্যন্ত বাজার কারসাজি করেছেন বিএসইসির ওই কর্মকর্তা। এদিকে 28 কোটি টাকার ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নামে দুর্নীতি হয়েছে বলে দুদকের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। সার্ভেলেন্স রুমের মধ্যে থাকবে, খুবই গোপনীয় একটা ইস্যু এখানে গোপন অনেক তথ্য, সেন্সিটিভ অনেক ইনফরমেশন, এটা ইনসাইড ইনফরমেশন যেটা বাইরে লিক হতে পারে, এবং এটা যদি হয় তাহলে মার্কেট ম্যানিপুলেশন হতে পারে, এবং আপনারা জানেন যে আমাদের শেয়ার বাজারের একটা অস্থিরতা তৈরি করার সুযোগ থাকতে পারে। তো সেটা যেন না হয় এই জন্য সবসময় এটাকে গোপনভাবে সার্ভেলেন্স রুমের মধ্যে খুবই হাইলি রেস্ট্রিক্টেড এরিয়াতে সেট আপ করা হয়। এটা কেন বাইরে ছিল এবং থাকাতে এই সংক্রান্ত কোনো অনিয়ম ঘটেছে কিনা এটা যাচাই সাপেক্ষ। দেশে ক্ষমতা পরিবর্তন ছাড়া অন্য কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংশোধন সহ যেসব দাবি উঠছে তা পূরণের জন্য সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। রাজধানীর একটি হোটেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও শেখ হাসিনার দুঃশাসন নিয়ে লেখা 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নজরুল ইসলাম খান। আওয়ামী শাসন ব্যবস্থাকে দুর্নীতি ও দুঃশাসনের যুগ বলেও মন্তব্য করেন তিনি। অনেকেই আজকাল বক্তৃতা দেয় দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য।
আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকলেও বাংলাদেশের ব্যাপারে নীতিগত কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই, বরং এখনই উপযুক্ত সময় দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ট্রাম্প যুগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইতিমধ্যে বাংলাদেশ স্টারলিং ইন্টারনেট সেবার সাথে যুক্ত হয়েছে, যা দু দেশের ব্যবসায়িক সুসম্পর্কের প্রকাশ বলে মন্তব্য করেন আলোচকরা। যুক্তরাষ্ট্র নিজ ভূখণ্ডে নিরাপত্তার জন্য অভিবাসী নীতি পরিবর্তন করেছে, যা সব দেশের জন্যই প্রযোজ্য উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশিদের জন্য আলাদা কোনো নীতি করা হয়নি। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলার, সাবেক কূটনীতিক হুমায়ুন কবির সহ আরও অনেকে। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। আজ ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। দুপুর 2টায় ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দপ্তরে পাঠান তিনি। অন্তর্বর্তী সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। এদিকে গেল সপ্তাহে অধ্যাপক সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আসেন। আর শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টাকে সহায়তা করতে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে জাতিসংঘের শীর্ষ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ধনীদের কাছে জাকাত সংগ্রহ করে মানবিক কাজে ব্যবহার করতে পারলে অসহায় ও দুস্থরা উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমাজ কল্যাণ অধিদপ্তরে অসহায় দুস্থদের কল্যাণে জাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। দেশের অধিকাংশ ধনী ব্যক্তি জাকাতের ব্যাপারে উদাসীন বলে মন্তব্য করেন তিনি। এজন্য ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিয়ে জাকাত প্রদানের বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে এই সমস্ত মানবিক কার্যক্রমে আমরা দিতে পারি, বিশেষ করে দুস্থ অসহায় রোগীদের কল্যাণার্থে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে এটা বিরাট মানবিক কার্যক্রম হিসেবে চিহ্নিত হয়েছে এবং ইট উইল বি এ রিমার্কেবল ইভেন্ট হবে এটা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ না করলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। বিশেষ করে যুব সমাজকে রাষ্ট্রীয় সহায়তা দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া জরুরি। রাজধানীর চিনমোচি সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন যুব সমাজের প্রতিনিধিরা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজানোর উপর জোর দেন। উদ্যোক্তা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তন মোকাবেলার সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলে মন্তব্য করেন আলোচকরা। বিএনপি নেতা ও সাবেক কমিশনার চৌধুরী আলম গুমের ঘটনায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ 18 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ছেলে আবু সাইদ চৌধুরী। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, বরখাস্ত রিয়ার অ্যাডমিরাল সোহাইল, কর্নেল মোহাম্মদ মুজিবুর, বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল রিয়াজুল ইসলাম, মেজর এরশাদ, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, নিসারউদ্দিন আহমেদ কাজল, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। 2010 সালে চৌধুরী আলমকে গুম করা হয়। মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সাথে তার মেইন ক্লাসটা ছিল এবং উনি যে আমার ফাদার পিডে মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই মার্কেটে নিয়ে মোহাম্মদ হোসেন চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একটা ঝামেলা ছিল। উনি 10টার দোকান চাঁদার দাবি করেন, আমার আব্বার সেই চাঁদার দেন নেই। তারপর থেকে তার সাথে তার রাইভালরি শুরু হয়। ব্যবসায় যেমন পরবর্তীতে প্রথমত ব্যবসায়, পরবর্তী এটা পলিটিক্যাল। রংপুরে তিস্তা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। চীনের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান পাওয়ার চায়নার প্রস্তাবিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের উপর অংশীজনদের নিয়ে এই মতবিনিময় সভায় পক্ষে ও বিপক্ষে মত এসেছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে পাওবর উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, তিস্তা পরিকল্পনায় আর যাতে কোনো ফাঁক না থাকে সেজন্য মতামতের ভিত্তিতে যাতে প্রকল্প নেওয়া যায়, এই কারণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পাওয়ার চায়নার পরামর্শক ও পাওবর সাবেক অতিরিক্ত প্রকৌশলী মকবুল হোসেন বলেন, এই প্রকল্পটি হলে গ্রোয়ের নির্মাণ ও তীর প্রতিরক্ষার কাজের মাধ্যমে নদী ভাঙন রোধ করা হবে। সেগুলো আমরা প্রকল্পের মধ্যে 12টি শাখা নদী, উপনদী এবং সম্ভব হলে এই শাখা নদীগুলোরও আবার শাখা উপশাখা আছে, সেগুলো আমরা প্রকল্পের মধ্যে সম্ভব হলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। শাখা নদী এবং উপনদীর যে কথা, তো সেখানে যে নদীর স্বাভাবিক যে প্রকৃতি সেটার যদি হেরফের হয় তাহলে তো নদীর প্রাণ থাকে না, আর প্রাণ যদি না থাকে তাহলে শাখা নদী আর উপনদীগুলো কিভাবে বাঁচবে? We hope that in Bangladesh we could do something to make people benefited. Actually, in this water sector, this is not the first project. We initially work with One City Corporation to manage the flood and waterlogging. We spend huge monies to do that. Only purpose is to alleviate the suffering of people. মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নওগাঁয় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কমলার চাষ। কম খরচে সুমিষ্ট কমলা চাষে লাভবান হচ্ছেন বাগানীরা। কৃষি বিভাগ বলছে, মাটির গুণগত মানের কারণে রোগবালাইয়ের আক্রমণ কম হওয়া এবং ইউটিউবে কমলার চাষ পদ্ধতি দেখে আগ্রহ তৈরি হয়েছিল নওগাঁর যুবক শফিকুল ইসলামের। এরপর নিজের 15 কাঠা জমিতে শুরু করেন কমলার চাষ। এবার প্রতি গাছে ফলন এসেছে অন্তত 25 কেজি। সার কীটনাশকের খরচ তেমন নেই, তাই বড় লাভের সম্ভাবনা দেখছেন তিনি। স্থানীয়রা বলছেন, আকারে কিছুটা ছোট হলেও ফলের স্বাদ আছে বেশ। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সকালে চাঁদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দক্ষিণ তরচণ্ডীপুর এলাকার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে অর্ধশত মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আলমগীর, আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার কর্মকর্তা আরিফুল ইসলাম ও আকাশ দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বরাবরের মতো প্রতি বছরের ন্যায় আগামী 16 মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার ইফতার ও দোয়া মাহফিল 2025। রবিবার স্থানীয় সময় বিকেল 5টা থেকে দেশের রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন রাজ্জাকে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউথ সেন্টার হলে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। একই সঙ্গে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার নাগাইজ দরবার শরীফের পীর হজরত মাওলানা মুস্তাক ফয়েজি। অনুষ্ঠানের শুরুতে বয়ান করবেন কুয়ালালামপুরে টিটিং ওয়াংসা বাংলাদেশের সুরাও বাইতুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক। মূলত প্রবাসী আত্মীয় স্বজনহীন বাংলাদেশিরা দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় কৃষ্টি কালচারে সম্পৃক্ত রাখতে সর্বদা কাজ করে থাকে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির সাফল্যমণ্ডিত করতে মালয়েশিয়া প্রবাসীদের আহ্বান জানান মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। বরানীতে সড়ক দুর্ঘটনায় 2 শ্রমিক নিহত, সড়ক অবরোধ, তীব্র যানজট। মাগুরা ধর্ষণের ঘটনায় হিটু শেখ 7 দিনের, বাকি 3 জন 5 দিনের রিমান্ডে, বিচারের দাবিতে আজও বিক্ষোভ। ডিসেম্বরে নির্বাচনের টার্গেট বললেন সিইসি, আগে বিচার ও সংস্কার চায় এনসিপি। এবং পাচার করা টাকা ফেরত আনতে খুব শিগগিরই বিশেষ আইন করা হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।